পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্ক ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে ২৯ মার্চ ইসলামাবাদে বৈঠক করেছেন এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণের আভাস দিচ্ছে বৈঠকটি। বিশ্লেষকরা বলছেন, গত ১৯ মার্চ রিয়াদে প্রথম দফার বৈঠকের পর ইসলামাবাদে সম্প্রতি দ্বিতীয় দফায় এই উচ্চ পর্যায়ের বৈঠক কেবল যুদ্ধবিরতির প্রচেষ্টায় সীমাবদ্ধ নেই। এই চার মুসলিম প্রধান দেশের সমন্বয়ে একটি নতুন চতুর্দেশীয় জোট নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনা চলছে এখন। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নিব বিস্তারিত। সঙ্গে আছি তামান্না খন্দকার। গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে আপাতত এটিকে অস্থায়ী জোট বলা যেতে পারে, কারণ চার দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা হয়নি। এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য হল ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং একটি টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের উপসাগরীয় বিশেষজ্ঞ ইয়াসমিন ফারুকের মতে, যুদ্ধের গতি প্রকৃতি বিপজ্জনক হয়ে ওঠায় এই চার দেশের গ্রুপটি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। আমরা ইতোমধ্যে দেখেছি ইরানের ভেতরে পারমাণবিক স্থাপনার ক্ষতি করেছে ইসরায়েল। এটি উপসাগরীয় দেশগুলোকে ভাবতে বাধ্য করছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। চার দেশের ২৯ মার্চের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। যৌথ বিবৃতি না এলেও ফলপ্রসূ হয়েছে আলোচনা। এই জোটের সবচেয়ে বড় অর্জন হলো তারা ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের আস্থা অর্জন করতে পেরেছে। এরই মধ্যে পাকিস্তানি পতাকাবাহী ২০টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এছাড়া গ্রুপটি এখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। বৈঠকের পর ৭টি বিষয়ের উপর সবাই একমত হয়েছেন বলেও জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পক্ষ থেকে এও জানানো হয়েছে, শান্তি আলোচনার জন্য শিগগিরই ইরান ও যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদে মিলিত করা হবে। প্রথম দেখায় এই জোটের সদস্যপদ কিছুটা বিস্ময়কর বা বৈচিত্র্যময় মনে হতে পারে। সৌদি আরবের কথাই ধরা যাক, রিয়াদ গোপনে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিচ্ছে ইরানকে শেষ করে দেওয়ার জন্য, অথচ তারাও এই জোটের সক্রিয় সদস্য। এটি ইঙ্গিত দেয় সৌদিরা অন্তত তাদের সব বিকল্প পথ খোলা রাখছে। ইয়াসমিন ফারুক এ প্রসঙ্গে বলেন, উপসাগরীয় দেশগুলোর জন্য সব বিকল্পই বেশ ব্যয়বহুল। তারা চায় তাদের ওপর হামলার জন্য এবং হরমুজ প্রণালী জিম্মি করে রাখার জন্য ইরানকে মাশুল দিতে হোক। অন্যদিকে তারা যুক্তরাষ্ট্র কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে এই কাজ শেষ করতে পারবে কিনা সে বিষয়েও তারা নিশ্চিত হতে পারছে না। এই দোটানা অবস্থানের কারণেই এই জোটে প্রবেশ করছে সৌদি আরব। তুরস্কের ঘনিষ্ঠ মিত্র কাতার উপস্থিত ছিল না এ সম্মেলনে। এর একটি কারণ হিসেবে বলা হচ্ছে, কাতার মনে করে তাদের রাস লাফান তরল গ্যাস কেন্দ্রে হামলার মাধ্যমে ইরান তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যদিও কেন্দ্রটি আগে থেকেই বন্ধ ছিল। এই জোটের সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর সাফল্যের পেছনে সবচেয়ে বেশি সক্রিয় দেশ হল তুরস্ক। আঙ্কারা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রক্সি গ্রুপগুলোর প্রতি সমর্থন নিয়ে আলোচনা কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক না হয়ে অঞ্চলের সব দেশের সঙ্গেও হওয়া উচিত। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই যুদ্ধের সুদূর প্রসারী ঝুঁকি নিয়ে আরব দেশগুলোকে সতর্ক করেছেন। কালিন বলেন, এই যুদ্ধের উদ্দেশ্য কেবল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা নয়, বরং তুর্কি, কুর্দি, আরব এবং পার্সিয়ানদের মধ্যে কয়েক দশকব্যাপী সংঘাতের ভিত্তি তৈরি করা। এটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং রক্তক্ষয়ী বিবাদের পথ প্রশস্ত করবে। পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সরাসরি অভিযোগ করে বলেন, দুর্ভাগ্যের বিষয় হলো এই অঞ্চলটি ধাপে ধাপে ইসরায়েলের লিখে দেওয়া একটি চিত্রনাট্যের দিকে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলোর উচিত হবে না ইসরায়েলের এই ফাঁদে পা দেয়া। ইসলামাবাদ বৈঠকের পরপরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফরে গেছেন। ইরানের পক্ষ থেকে প্রস্তাব এসেছে, যে কোনো চুক্তির ক্ষেত্রে চীনকে জামিনদার হিসেবে রাখা হোক। এমন হলে তা চরম অস্বস্তিতে ফেলতে পারে যুক্তরাষ্ট্রকে। মিশর, পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের এই সমন্বয় যদি একটি আনুষ্ঠানিক জোটের রূপ নেয়, তবে তা মধ্যপ্রাচ্যে পশ্চিমা ও ইরানি আধিপত্যের বাইরে একটি তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। তবে সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো দেশগুলো এই উদ্যোগে সরাসরি অনুপস্থিত। মূল কথা হলো, ইসরায়েলি প্রভাব মোকাবিলার চ্যালেঞ্জই নির্ধারণ করবে এই নতুন অর্ডার কতটা সফল হবে।